এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে 17 জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন, তাদের যোগ্যতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, চেহারা নিয়ে, সুরত নিয়ে, সৌন্দর্য নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই। এখন এই যে একটা অলৌকিক ঘটনা, এই অলৌকিক ঘটনার কারণে তারা আজ রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসেছেন। তো তারা জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন, এখন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্বটা তাদের কাছে যে পর্বত সমান, হিমালয়ের চেয়ে বড় যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই সমাজে দৃশ্যমান না হয়, 24 ঘন্টা পর তাদের প্রতি মানুষের ইমানও থাকবে না, একিনও থাকবে না। এটা বাংলা কথা। বা পুরো দেশটি সরকারবিহীন অবস্থায় চলছে। তো এই যে 5 তারিখে একটা অপ্রত্যাশিত গণ অভ্যুত্থান, বিকজ পুরোটা দিন আমি মাঠে ছিলাম। একেবারে যেদিন কারফিউ ছিল 12টা পর্যন্ত আমি মাঠে ছিলাম, 12টার পর আমি অফিসে এসেছি। ফলে পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটলো। তো 5 তারিখে 2টোর সময় যদি সাবেক প্রধানমন্ত্রী উনি হেলিকপ্টারে উঠে থাকেন, তাহলে আমি রাজপথ থেকে যখন আসছি, অফিসে আসছি, আমার এই সময়টার মধ্যে 12টার মধ্যে আমি ঢাকা শহরের কোথাও একটা জমায়েত দেখিনি ওই দিন 12টার মধ্যে। কিন্তু একটার মধ্যেই আমি শুনতে পেলাম যে লোকজন আসছে যাত্রাবাড়ি থেকে, লোকজন আসছে উত্তরা থেকে এবং গণভবনের দিকে আসছে। এবং 2টোর সময় জানতে পারলাম যে তিনি চলে যাচ্ছেন একদম পারফেক্টলি। আর পাবলিক হয়তো, যেহেতু আমার সোর্স আছে, পাবলিক হয়তো জেনেছে আরও 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরে। তাহলে আপনি দেখুন যে পুরো যে প্রক্রিয়াটি, এটি এমনভাবে ঘটেছে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাজিল করে আমাদের জন্য একটা গণ অভ্যুত্থান দিয়েছেন। 1। 2 নম্বর হলো এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে 17 জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন, তাদের যোগ্যতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, চেহারা নিয়ে, সুরত নিয়ে, সৌন্দর্য নিয়ে আমার কোনো আপত্তি নেই। এবং তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই। এর কারণ হলো এই 17 জন লোক যদি ফেল করেন, ব্যর্থ হন, তাহলে আমরা যারা টেলিভিশনে এসে মুখ ঝুলিয়ে, গাল ঝুলিয়ে জাতিকে বিভিন্ন নসিহত দেই, আমাদের প্রত্যেকটা লোকের কপালে নিদারুণ অপমান আছে অনাগত দিনে, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন এরা সারা জীবন জাতিকে আশার বাণী শুনিয়েছেন, চমৎকার চমৎকার কথা বলেছেন, স্বপ্ন দেখিয়েছেন। এখন এই যে একটা অলৌকিক ঘটনা, এই অলৌকিক ঘটনার কারণে তারা আজ রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসেছেন। চেয়ারে বসার পর ডক্টর আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী, মানে রেজওয়ানা, সারা, যারা যারা বসছেন, এরা সবাই আমার খুব ঘনিষ্ঠজন, কাছের, ইনক্লুডিং ডক্টর ইউনূস সাহেব সহ। তো তারা জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন, এখন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্বটা মানে তাদের কাছে যে পর্বত সমান, হিমালয়ের চেয়ে বড় যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা যদি আগামী 24 ঘন্টার মধ্যে, উইদিন 24 আওয়ার্সের মধ্যে এই সমাজে দৃশ্যমান না হয়, 24 ঘন্টা পর তাদের প্রতি মানুষের ইমানও থাকবে না, একিনও থাকবে না। এটা বাংলা কথা। 24 ঘন্টা পর তাদের ব্যাপারে কারো কোনো আকর্ষণ থাকবে না। এখন এই 24 ঘন্টার সমস্যা কি? পুলিশ এখন পর্যন্ত স্টেশন যায়নি, আমাদের ছেলেমেয়েরা তারা রাস্তা পরিষ্কার করছে, রাস্তায় ট্রাফিক দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের কারণে আজকের যে সার্কুলার 1 লাখ টাকার উপরে, 1 লাখ টাকাও কোনো ব্যাংক থেকে তুলতে পারেনি। এবং আমার চোখের সামনে এক সরকারি কর্মকর্তা তার বেতন তুলতে গেছেন, 1 লাখ টাকার একটা চেক তাকে ডিজিএম সাহেবকে টেলিফোন করে, রূপালী ব্যাংকের রমনা কর্পোরেট ব্রাঞ্চের প্রথমে এজিএম সাহেবকে টেলিফোন করেছেন আমার সামনে, হয়নি। তারপর ডিজিএম সাহেবকে টেলিফোন করেছেন এবং ব্যক্তিগত রিলেশন থাকার কারণে সে একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তা, খুব রেপুটেড। তার টেলিফোন করার পর ডিজিএম সাহেব তাকে 1 লক্ষ টাকা দিয়েছে এবং সেই 1 লক্ষ টাকা পাওয়ার পর সে মনে হলো স্বর্ণের ডিম পেয়েছে। এই জিনিস 24 ঘন্টার বেশি চলবে না। আমি ব্যবসা করি, সালাউদ্দিন সাহেব এখানে ব্যবসা করেন, আমাদের এমন দিন আছে যে 10 কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলতে হয় এবং একদিনে যদি আমি সেই টাকাটা তুলতে না পারি, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ম্যাসাকার হয়ে যাবে। ডক্টর ইউনূস আমাকে ভবিষ্যতে পোলাও খাওয়াবেন, কুরমা খাওয়াবেন, তারপরে আমার জন্য একটা জান্নাতে বিরাট একটা রুম তৈরি করে দেবেন এই অন্য একজন উপদেষ্টা, তারপরে সেখানে হুর আসবে, পরি আসবে, আমার হাত পা টিপবে। ওই সময় অপেক্ষা করার সময় আমার থাকবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এই মুহূর্তে আমি যে ভয়াবহ বিপদ এই 17 জনের মধ্যে দেখতে পাচ্ছি, এদের কেউই প্রো পিউপিল নয়। মানে তাদের সঙ্গে জনগণের সাথে, মাস পিউপিলের সাথে যে পলিটিক্যাল কানেক্টিভিটি এদের কারোর নেই, কম, কোনো নেই। দে ডু নট হ্যাভ এনি পলিটিক্যাল কানেক্টিভিটি। তারা অনেক ভালো জ্ঞানী,
গুণই সমস্ত কিছু। 2 নম্বর হলো যে রাজনীতির 90% প্রবলেম সলভ হয় হলো জনগণের সাথে কথাবার্তা এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। এই কারোর মধ্যে এই পলিটিক্যাল মানে যাকে বলে কানেক্টিভিটি নেই, এটা তাদের একটা বড় সমস্যা। তারা যদি মোবাইল ফোন খোলা না রাখে, দরজা বন্ধ রাখে, এই 24 ঘন্টা পরে তারা আর বেরোতে পারবে না। দরজা খোলা রাখতে হবে, মোবাইল ফোন ওকে করা লাগবে, আর কোনো রকম মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা যাবে না, মানে সুন্দরভাবে কথা বলতে হবে। সেকেন্ড ঠিক হলো তারা ওখানে মানে কি বলবো, ওখানে যে কাজের জন্য গেছেন ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, প্রশাসনিক দপ্তর। তো একজন লোক এই যে যারা বসছেন, সেই 30 বছর চাকরি করার পর তিনি একজন সচিব হবেন, তিনি একজন মেজর জেনারেল হবেন, তিনি একজন আইজি হবেন। তো তিনি তাকে স্যালুট দিবেন, স্যার বলবেন, তার সামনে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তো ওই জিনিসটা হজম করার জন্য শারীরিক মানসিক প্রস্তুতি দরকার। আমার বিশ্বাস তাদের সেই প্রস্তুতিটা এখন পর্যন্ত আজকে এই অনুষ্ঠান তাদের দেখে তাদের প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট একটা সাধারণ কথা বলি। একজন প্রতিমন্ত্রী যখন প্রতিমন্ত্রী হয়ে গেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তো আমার কাছে গেল, যার পরে আমাকে বলতেছে যে রনি আমি তো মন্ত্রী হয়ে আসছি পার্লামেন্টে ইন ফ্রন্ট অফ 20-30 জন লোক, আমি সাক্ষী দিয়ে বলতে পারবো সবার সামনে এই ঘটনা। তো বলছে আপনি মন্ত্রী হয়েছেন নাকি? আমি বললাম আপনি মন্ত্রী হয়েছেন নাকি, আপনাকে স্যালুট দেয়, পুলিশের আইজি স্যালুট দেয়? তা আমি বললাম যে, সে বলে যে হ্যাঁ দেয়। না রে ভাই, আমার পছন্দ হয় না। তো বলছে রনি তুমি কিন্তু আমার বলছে তোমার কাছে আমি টাকার জন্য গেছিলাম, আমার কিন্তু 5,000 টাকা দেওয়া নাই। তা আমি দূর মিয়া, আপনি নমিনেশন পাবেন আমি জানতাম নাকি? যদি জানতাম তাহলে তো আপনার আমি 50,000 টাকা দিয়ে দিতাম তখন। শামসুল হক টুকু তো বলছে ভাই তুমি হাসা কথা কইছাও, এই কথা সবাই আমারে বলে। তা এখন তারপরে আমি বললাম যে আপনাকে কি কেউ স্যালুট ঠেলুট দেয় নাকি? মানে দেয় না মানে? আমি বললাম না দেয় না, আপনাকে স্যালুট দিতে পারে না, আপনি দেখান তো কীভাবে স্যালুট দেয়। তো সে পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমাকে দেখাচ্ছে, অভিনয় করে যে এইভাবে তাকে আইজি সাহেব স্যালুট দিচ্ছে। ভালো কথা। আমি নজরুল ইসলাম বাবু ডাকলাম, এই বাবু এদিকে আসো, এই ইকবালুর রহিম এদিকে আসো, এই মোরাজ্জং এদিকে আসো, দাঁড়াও দেখো টুকু সাহেবরে নাকি আইজি সাহেব স্যালুট দেয়, দেখো তো স্যালুটটা হয়েছে নাকি, আবার দেখান। এবং সে অভিনয় করে আবার দেখালো। ফলে এই যে দেখুন যে একটা সম্মান গ্রহণ করার মতো যদি তার মন মানসিকতা চরিত্র না থাকে, ওই অযোগ্য লোককে ওই জায়গাতে বসালে কি অবস্থা হয় তার বাস্তব প্রমাণ জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে দেখাই গেছে। তো সেখানে এই 18 কোটি মানুষের দেশে এই একটা বিশৃঙ্খল পরিবেশে এই 17 জন মানুষের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস এবং ফাইন্যান্সিয়াল ফিটনেস, পকেটে অভাব অভিযোগ থাকলে হবে না। যদি মানে প্রতিশোধ থাকে, হাত নেওয়ার অভ্যাস থাকে, তাহলে হবে না। তাদেরকে ফেরেশতার মতো ওইরকম ঈমান থাকতে হবে।